কি করে প্রাইভেট টিউশন বা পড়ানো শুরু করতে হয়, প্রাইভেট টিউশন বা পড়ানোর সময় কোন কোন দিকগুলো লক্ষ্য রাখতে হয়, আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা পরিবেশিত হবে। আজকের ভিডিওটি যারা প্রাইভেট পড়াবে বলে ভাবছো বা ভাবছেন, যারা অভিভাবকরা আছেন এবং যারা ছাত্রছাত্রীরা, প্রত্যেকে মন দিয়ে দেখো। আজকের ভিডিওটা প্রতিষ্ঠিত গৃহশিক্ষক বা যারা কোচিংয়ে পড়ান তাদের জন্য কিন্তু নয়, তাদের কোনো উপদেশও দেওয়া হচ্ছে না। আজকের ভিডিওতে শুধুমাত্র যারা আমার পুরনো স্টুডেন্ট, যারা বর্তমানে প্রাইভেট টিউশন পড়াতে চাইছো, যারা অভিভাবকেরা নিজের সন্তানকে কিভাবে গাইড করবেন সেটা ভাবছেন, এবং এই লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে নিজেরাই নিজেদের প্রাইভেট টিউটর হয়ে উঠতে পারবে, সেটা নিয়ে আমাদের আজকের এই আলোচনা। এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করো আমাদের সমস্ত নোট, সাজেশন এবং টিপস সবার আগে পাওয়ার জন্য। প্রাইভেট টিউশনের ক্ষেত্রে কার্যকারী 10টি টিপস আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে একে একে উপস্থাপিত করব। প্রথম টিপস, যেটা সবচেয়ে প্রধান এবং সবচেয়ে কার্যকারী, তা হলো পাঠ্য বই তোমাকে বা আপনাকে প্রথমে খুঁটিয়ে পড়তে হবে। নেক্সট, প্রশ্নের ধরন, প্রশ্নের প্যাটার্ন, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসে সেটা নখদর্পণে রাখতে হবে। বিগত বছর ক্লাস 8 হোক, 9 হোক, 10 হোক, 11 হোক, 12 হোক বা যে ক্লাস হোক, সেই ক্লাসের বিভিন্ন পরীক্ষাতে কি কি প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু স্পষ্টভাবে জানা থাকা লাগবে। বোর্ডের তরফ থেকে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল কোয়েশ্চেন সেট দেওয়া হয় বিভিন্ন ক্লাসের, সেগুলো সম্পর্কে নলেজ থাকা লাগবে। সর্বোপরি সিলেবাসটা জানা লাগবে। অর্থাৎ অনেক অভিভাবকেরা হয়তো আপনারা অনেক আগে পড়েছেন, কেউ হয়তো অঙ্কে খুব ভালো, কেউ হয়তো বাংলায় খুব ভালো, কেউ হয়তো জীবনবিজ্ঞানে ভালো, কিন্তু সন্তানকে পড়াতে গেলে বা যারা প্রাইভেট টিউশন পড়াবেন তাদেরও সবার আগে বর্তমান সিলেবাস, এই সিলেবাসে কেমন কেমন প্রশ্ন করা হচ্ছে, কোন কোন প্রশ্ন বিভিন্ন চ্যাপ্টার থেকে বারবার এসেছে, সেগুলো কিন্তু জানা একান্তভাবে উচিত। এই প্রসঙ্গে বলি, ইউটিউবে বেশ কিছু চ্যানেল আছে, দেখবেন বা দেখবে, সেখানে সব সাবজেক্টের সাজেশান দেওয়া হয়। সাজেশান জিনিসটা তো এত সহজ নয়, কারণ একজন শিক্ষকের অভিজ্ঞতার নির্যাস হলো তার সাজেশান। স্কুলের অঙ্ক স্যারকে যদি বলা হয় স্যার সাজেশান দিন, তিনি অনেক ভেবেচিন্তে হয়তো অঙ্কের কিছু প্রশ্ন বলবেন। বাংলাতে ঠিক তাই, কিন্তু একজন বাংলা স্যার সে কি সব সাবজেক্টে সায়েন্স, আর্টস, কমার্স সাজেশান দিতে পারে না। তাহলে ইউটিউবের এই চ্যানেলগুলো কি করে দেয়? তারাও ঠিক কিন্তু একই পদ্ধতি অবলম্বন করে। বিভিন্ন প্রশ্ন সংকলন থেকে ঘন ঘন আসা প্রশ্ন, বিগত বছর কোনগুলো এসছে সেগুলো দেখা, একই সঙ্গে সিলেবাসটাকে খুব ভালো করে বুঝে নেয়। এটা হলো আমার প্রথম পয়েন্ট। এই প্রসঙ্গে আমার পরামর্শ, যারা পড়াবেন বলে ভাবছেন তারা বাজার চলতি যে কোনো প্রশ্ন সংকলনের বই, বাজারে অনেক প্রশ্নের বই পাওয়া যায়, সেগুলো একটা কিনবেন, অথবা 10-12 হলে পুরনো টেস্ট পেপার জোগাড় করে নেবেন। সেখান থেকে অতি অবশ্যই বিভিন্ন বছরের প্রশ্নপত্র, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র, সেগুলোকে ভালো করে আগে পড়ে নেবেন, তাহলে একটা ধারণা চলে আসবে। আর কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের প্রশ্ন হয় এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। আমাদের দ্বিতীয় টিপস, টেক্সট বইটা কিন্তু প্রাইভেট পড়ানোর ক্ষেত্রে খুঁটিয়ে পড়তে হবে এবং পড়াতে হবে। তার মানে অনেক শিক্ষক, এমনকি আমি যখন প্রথম পড়াতাম অনেক ছোটোবেলা থেকে, অনেক বছর আগে, তখন আমিও বলতাম এই টেক্সট বই পড়ে লাভ নেই, আমি যে কটা প্রশ্ন বলে দেবো এই কটা পড়ো। এটা না ছাত্রদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে, যে এটা যদি একবার রটে যায়, ওই স্যার টেক্সট বই পড়ান না, শুধু নোট লেখান, সেটা কিন্তু স্যারের ডিসক্রেডিট। আমার পরামর্শ, টেক্সট বই লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়াতে হবে। নোটস সেটা লেখানোটা অ্যাডিশনাল, কিন্তু টেক্সট বই খুঁটিয়ে পড়ানোই কিন্তু একজন শিক্ষকের সবচেয়ে বড় কর্তব্য এবং দায়িত্ব। একই সঙ্গে ছাত্রদের গোটা সিলেবাস, গোটা চ্যাপ্টারটা গল্পের ছলে বুঝিয়ে দেওয়াও কিন্তু খুবই প্রয়োজনীয়। 3 নাম্বার, পড়াশুনোর পাশাপাশি ধরো সিলেবাসে যেটা রয়েছে সেটার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্য জানাতে হবে। ধরো ইতিহাস পড়াচ্ছ, নেপোলিয়ানের চ্যাপ্টার, নেপোলিয়ানের জীবন সংক্রান্ত অনেক মজার মজার ঘটনা ইন্টারনেটে পাওয়া যায়, যেগুলো সত্যি সেগুলো বলা যেতে পারে। বাংলা যারা পড়াচ্ছ, বাংলায় কোনো গল্প বা কবিতার সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য, সেই লেখকের জীবনের নানা ঘটনা, বা নোট বইয়ে দেখবে যে দেখা যায় রসগ্রাহী আলোচনা, বিষয়বস্তু আলোচনা, প্রাসঙ্গিক তথ্য, যেগুলো ছাত্ররা পড়ে না, ওগুলো কিন্তু মাস্টারদের অবশ্যই পড়া কর্তব্য।
পড়ানোর সময় তুমি যখন ছাত্রদের কিছু অ্যাড অন তথ্য, এটা মূলত আর কি আর্টস গ্রুপের ক্ষেত্রে হয়, ইংরেজির ক্ষেত্রে হতে পারে, বাংলার ক্ষেত্রে হতে পারে, ইতিহাস ভূগোলের ক্ষেত্রে হতে পারে, কিছু অ্যাড অন, কিছু অতিরিক্ত তথ্য ছাত্রদের দেবে, ছাত্ররা কিন্তু বুঝবে যে আমার স্যার আমার জন্য অনেক খাটেন, তিনি অনেক পারিপার্শ্বিক তথ্য, অনেক প্রাসঙ্গিক তথ্য আমার জন্য জোগাড় করেছেন, তারা কিন্তু তোমার প্রতি অনেকটা বিশ্বস্ত হবে। এমনকি এটা অভিভাবকরা করলেও সন্তানেরা খুশি হবে আর আপনার কাছে পড়তে আরও উৎসাহিত হবে। এরপরের পয়েন্ট, রুটিন মাফিক কিন্তু পড়া এগোতে হবে। এটার মানে কি, যখন পড়ানো শুরু হবে তখন কিন্তু রুটিন মাফিক, একদম আজকে একটা পড়ালাম আগামী দিন তার পরের চ্যাপ্টারই পড়াবো, এমন নয় যে ধরো এমন হলো তুমি একটা কবিতা ভালো পারো, একটা গল্প পাচ্ছ না, তুমি আজকে কবিতাটা পড়িয়ে শেষের কবিতায় চলে গেলে, এরম না। মানে পুরো সিরিয়াল ওয়াইজ যেমনভাবে বই আছে বা যেমনভাবে পরীক্ষা নেওয়া হবে সেই সিলেবাস ওয়াইজই কিন্তু পড়াটা এগোতে হবে। যদি কোনোটায় দুর্বলতা থাকে, বাড়িতে বসে একাধিক সহায়িকার সাহায্য নিয়ে, ইউটিউবের নানা ভিডিওর সাহায্য নিয়ে এই পড়াগুলো বুঝে নিয়ে ছাত্রদের কিন্তু পড়াতে হবে। এখানে আমি তো আপনাদের বা তোমাদের একটা পরামর্শ দিচ্ছি, তোমরা বা আপনারা যদি চাইছেন বা চাইছো আমি পাঠ্য বিষয় নিয়ে যে কেমন করে পড়াতে হবে এটা নিয়ে আলোচনা করি, যেমন রূপনারায়ণের কুলে কবিতাটা কেমনভাবে পড়াতে হবে, বা ক্লাস 10-এর অভিষেক কবিতাটা কেমনভাবে পড়াতে হবে, ক্লাস 9-এর খেয়া কবিতাটা কেমনভাবে পড়াতে হবে। যেহেতু আমার বিষয় বাংলা, এই রকম বাংলার কিছু টিউটোরিয়াল ভিডিও দিই, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো নিচে, আমি নিঃসন্দেহে তোমাদের কথা মেনে, তোমাদের অনুরোধ মেনে আমি কিন্তু ভিডিও তৈরি করার চেষ্টা করব। আসি পরের অংশ, ভালো বই কিনতে কিন্তু ছাত্রদের উৎসাহ দিতে হবে। অনেক শিক্ষক, এমনকি অনেকের ক্ষেত্রে এটা দেখি, তারা বলে নোট টোট কেনা লাগবে না, কিছু লাগবে না, আমি যা লেখাবো তাই হবে। এটা কিন্তু একদিক থেকে ডিসক্রেডিট। আপনি ধরুন বা তুমি ধরো, তুমি কোনো নোট বই থেকে হুবহু ছাত্রদের লেখালে, সেটা বা কোনো নোট থেকে 8-10টা লাইন নিলে, এটা কিন্তু ছাত্ররা খুব, ওরা তো বুদ্ধিমান হয়, ওরা কিন্তু ধরে ফেলে। একবার যদি ছাত্রদের সামনে এটা আসে যে ওই স্যার অমুক নোট বই থেকে বা অমুক বই থেকে হুবহু লেখাচ্ছেন, সেটা কিন্তু একজন শিক্ষকের কাছে অভিশাপ স্বরূপ, মানে তার কিন্তু বিরাট ক্ষতি হয় এটা হলে। ইভেন অনেক শিক্ষক ছাত্রদের সামনেই, হয়তো আমরা ভুল করে এটা করি আর কি, নোট বই খুলেই সেখান থেকে নোট লেখাই, এটাও কিন্তু করা বাঞ্ছনীয় নয়। আমার মতে নোটস নিজে খেটে লেখা উচিত, একান্ত না হলে ছাত্রদের সরাসরি ভালো মাপের কোনো নোট বই কিনে সেখান থেকে পড়া দাগিয়ে পড়া নেওয়া উচিত, আর সেখানে যদি কোনো উত্তর খারাপ থাকে সেটা নিজে লিখিয়ে দেওয়া উচিত। এটা আমি নিজেও কিন্তু করি। আমার বাড়িতে আমি বাংলা, যাদের আর্থিক অবস্থা ভালো তাদের 2টো করে নোট কেনাই, 2টো রাইটারের, অথবা একটা কেনাই, সেখান থেকেই পড়া দিই। আর যে উত্তরগুলো আমার ভালো লাগেনি সেগুলো আমি নিজে লিখিয়ে দিই, আর উত্তর কিভাবে শুরু করবে, কিভাবে শেষ করবে, নোট থেকে কিভাবে নিজে উত্তর তৈরি করবে সেটা আমি তাদের শিখিয়ে দিই। এটা কিন্তু বেস্ট পলিসি। এবারের পয়েন্ট, পড়াতে গিয়ে অনেক সময় এমন সিচুয়েশান আসে যখন ছাত্র একটা প্রশ্ন করছে, উত্তরটা তোমার জানা নেই, তুমি উল্টো পাল্টা উত্তর, বা এই তোর এত জেনে লাভ কি, বন্ধ কর, এইসব আসে না, এগুলো কিন্তু কোনো মতেই বলা যাবে না। সরাসরি বলে না যে দূর আমার মনে পড়ছে না, বা ইস আমার মনে পড়ছে না, বা আমি জানি না, আগামী দিন আমি উত্তরটা জেনে বলে দেব। আর ছাত্রকে উৎসাহ দিতে তখন বলো যে ভীষণ ভালো প্রশ্ন করেছো তুমি, এই প্রশ্নটার উত্তর যেহেতু এই মুহূর্তে আমার মনে নেই বা আমার জানা নেই, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, আমি আগামীকাল এসে বলে দেবো। এইভাবে প্রশ্নটা ছাত্রদের সামনে উপস্থাপন করলে আমার মনে হয় কিন্তু ভালো হবে। তারপর সব ছাত্রকে কিন্তু সমান চোখে দেখতে হবে। অনেক টিচার আছে যারা প্রথম সারির ছাত্রদের একটু গুরুত্ব দিয়ে দেখে, যারা শেষ সারির তাদের একদম পাত্তা টাত্তা দেয় না। একটা সময় আমিও এরকম করতাম যে ভালোদের খুব বেশি বেশি পড়াতাম, খারাপদের অবহেলা করতাম। এটা কিন্তু করা যাবে না, সবাইকে সমান নজরে দেখতে হবে। একটা খারাপ ছেলে, বা আমরা যাকে বলছি তথাকথিত খারাপ আর কি, যে একটু কম পড়াশুনো পারে, সে যখন উৎসাহিত হবে তখন কিন্তু অনেক অনেক উপকার আছে। আর একটা এই প্রসঙ্গে কথা, পরীক্ষা কিন্তু নিতে হবে, তবে অতিরিক্ত পরীক্ষা নেওয়া উচিত নয়। আমি চাই, মানে যদি খুব পরীক্ষা নেওয়ার ইচ্ছে হয় 15 দিনে একটা বা মাসে একটা করে পরীক্ষা নিতে হবে। সপ্তাহে পরীক্ষা নেওয়াটার আমি খুব একটা পক্ষপাতী নই, তাহলে পড়া এগোয় না, ওই পরীক্ষা নেওয়া খাতা দেখাতে আর কি টাইম চলে যায়। ছাত্রছাত্রীদের হাতের লেখা সংশোধনের টিপস দিতে হবে আর পরীক্ষা নিতে হবে। এটা কিন্তু অভিভাবকেরাও খুশি হবে, ছাত্রদেরও উপকার হবে। আর পরীক্ষার ক্ষেত্রে না একটা কথা বলছি, এটা অন্যায় নয়, যারা ভালো ছাত্র তাদের তো খুঁটিয়ে মূল্যায়ন করতেই হবে, যত নাম্বার কম দেওয়া যায় দিতে হবে ভালোদের। যারা একটু পিছিয়ে পড়া ছাত্র তাদের সর্বোচ্চ নাম্বার যত দূর দেওয়া যায় দিতে হবে। এটা আমি করি। হয়তো কোনো প্রশ্নে একটা শেষ বেঞ্চের ছাত্র লিখেছে, আমি জানি সেখানে 3 বা 3.5 পাবে, আমি ইচ্ছা করে 4 দিই।
এতে কি হয়, ছাত্রটার উৎসাহ বাড়ে যে আমি পারছি, এই কনফিডেন্সটা আসে, আর সে কিন্তু আরও ভালো পড়াশুনো করে। এটা একজন শিক্ষকের কিন্তু মনে রাখা উচিত। আর একজন শিক্ষকের একটা বৈশিষ্ট্য ছাত্ররা দেখে, যেটা আমার মধ্যে অনেক ক্ষেত্রে ভুল হয়, উচ্চারণ। সঠিক উচ্চারণ কিন্তু ছাত্রদের খুব আকৃষ্ট করে। যারা ধরুন বিভিন্ন জায়গায় আছেন, আঞ্চলিক উচ্চারণে পড়ান, সেটা ঠিক আছে, কিন্তু ধরুন বিভিন্ন এলাকার আঞ্চলিক উচ্চারণ আছে, আঞ্চলিক তাদের টান থাকে, সেটার আপত্তি নেই, কিন্তু উচ্চারণটা যেন সঠিক হয় সেটা দেখতে হবে। যে আমি ভুলভাল উচ্চারণে পড়ালাম এমন নয়। অনেকে বিভিন্ন এলাকায় যারা নর্থ বেঙ্গলে থাকে তাদের এক ধরনের উচ্চারণ, বাংলাদেশে যারা বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকে তাদের এক ধরনের উচ্চারণ, প্রত্যেকটা উচ্চারণ ভালো, প্রত্যেকটাকে সম্মান করা উচিত, প্রত্যেকটা ভয়েসের টোন বা টানকে সম্মান করছি, কিন্তু উচ্চারণটা যেন সঠিক হয়, এটা কিন্তু খুব ভালো করে আমাদের দেখতে হবে। আর লাস্ট একটা কাজ, আমরা যখন প্রাইভেট পড়ানো শুরু করব বা তোমরা করবে, তখন কিন্তু কোনো ছাত্র রাস্তায় দেখলে কোনো অন্যায় কাজ করছে, অন্যায় কাজ বলতে হয়তো কেউ ধূমপান করছে বা কেউ কোনো বান্ধবীর সঙ্গে ঘুরছে, তার সামনে গিয়ে এই তোরা এখানে কি করছিস এটা কিন্তু বলবে না। কিছু কিছু জায়গা থাকে যখন একটা শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক তো অন্যরকম, ঠিক ওই মুহূর্তে ছাত্রর সামনে গিয়ে কথাটা বলা উচিত নয়। এতে ছাত্ররা কিন্তু খুব আঘাত পায়। অনেক ক্ষেত্রে অনেক শিক্ষক ছাত্রদের প্রকাশ্যে টাকা দে টাকা দে টাকা দে এরম বলে, এটাও বলবে না, ছাত্রদের বুঝিয়ে এই বিষয়টা কিন্তু বলার আমি পক্ষপাতী। আলাদা আবডালে ডাকবেন যে তোমাকে কাল দেখলাম বা তোকে কাল দেখলাম এরম করছিস, এটা প্লিজ করবি না, এই ধূমপানটা ঠিক না, বা অমুক তোকে দেখলাম কাল অমুকের সঙ্গে, এটা ঠিক না, বা ভাই মাস তো হয়ে গেল, বাড়িতে একটু বলো যাতে ফিসটা সঠিক সময় দিয়ে দেয়, কিন্তু খাতা ধরে এই অমুক 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 তোদের 3 মাস বাকি, কালকে টাকা না আনলে ঢুকবি না, এটা বললে ছাত্রদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। আর লাস্ট বলবো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা, হয়তো তুমি ভাবছো আমি নতুন প্রাইভেট পড়ানো শুরু করেছি, আমাদের এলাকাতে সবাই 200 টাকা করে নেয় টিউশন ফি, আমি 100 করে নেব, আমার অনেক ছাত্র হবে, এটা কিন্তু বুমেরাং হয়। অনেকে মনে করে ওই মাস্টার 100 নেয়, ও কিছুই জানে না। আমার মনে হয় একটু কম নেওয়া যেতে পারে, কিন্তু একেবারে যাতে তোমার এলাকাতে প্রতিষ্ঠিত শিক্ষকরা যে ফিজ নিচ্ছে তার থেকে অনেকটা কম ফিজ চাওয়া বা নেওয়া কিন্তু উচিত নয়। আর ফিজের ব্যাপারে একটা কথা বলি, যারা গরিব, যাদের বাবা অথবা মা নেই, যাদের সত্যি পড়াশুনো কষ্টকর, সম্ভব হলে তাদের বিনামূল্যে পড়াবে, তাদের স্বল্প, বিনামূল্যে মানে একদম ফ্রিতে নয়, স্বল্প মূল্য, কারণ প্রত্যেকটা মানুষের বোঝা উচিত আমাদের কিছুটা, আমরা কতটা গরিব, আমরা কতটা দরিদ্র, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এটা যাতে সে ফিল করে, তাই তাকে আলাদা ডেকে তাকে বলতে হবে অল্প ফিস দিতে। বোঝা গেল? এমন নয় যে ব্যাচের মধ্যে আমি বললাম অমুক ছেলেটা গরিব, আমি ওর কাছ থেকে 100 টাকা নিই, এমন কিন্তু কেউ করবে না। তোমরা সেই ছাত্রকে যারা গরিব তারা যতটুকু দিতে পারে কিন্তু সেটাই নেবে, একদম বিনামূল্যে কখনো তো কিছু বিদ্যা দেওয়া যায় না, বিদ্যা দিলে দক্ষিণা নিতে হয়, মাইনে নয়। এটা হচ্ছে বিষয়। এই হচ্ছে আজকের কিছু আলোচনা। যারা প্রতিষ্ঠিত শিক্ষক তাদের কিন্তু উপদেশ দেওয়ার জন্য এটা নয়, যারা নতুন পড়াতে চাইছে বা চাইছেন, বা যারা অভিভাবক এই লকডাউনের মধ্যে নিজেই নিজের ছাত্রের প্রাইভেট টিউটার হয়ে উঠতে চাইছিলেন, ভিডিওটা তাদের জন্য। ভালো লাগলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটা ভালো লাগলে ছাত্রছাত্রীরা প্লিজ লাইক করো, তোমাদের লাইক, কমেন্ট আর ভিডিও শেয়ার আমাকে উৎসাহিত করে।